তাহলে বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্সের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো জোট রাজনীতি বলতে কি বুঝো, ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা 10 নম্বরের প্রশ্ন হলো যে ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তার সঙ্গে একটি 2 নম্বরের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো জোট রাজনীতি বলতে কি বুঝো। এই প্রশ্নটি হচ্ছে 2 নম্বরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, যে জোট রাজনীতি বলতে কি বুঝো। ইংরেজিতে বলা আছে ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান পার্টি সিস্টেম, অর্থাৎ ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্য। এই ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা 10 নম্বরের প্রশ্ন। এইটি বিএ সেকেন্ড সেমিস্টারের 6 অধ্যায় থেকে, অর্থাৎ 6 নম্বর চ্যাপ্টার থেকে এই প্রশ্নটি তোমাদের কাছে আমি আলোচনা করছি। তাহলে এই প্রশ্নটি খুবই সহজ এবং সরল ভাষায় তোমাদের কাছে উপস্থাপনা করছি, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। তাহলে প্রথমে আমরা ভূমিকা বা ইন্ট্রোডাকশন লেখব। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল দলীয় ব্যবস্থা। তাহলে আমাদের ভারতবর্ষ হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ। তাহলে এই ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে দলীয় ব্যবস্থা। দলীয় ব্যবস্থা মানে অনেকগুলি দল থাকবে, অনেকগুলি দলের ব্যবস্থা থাকবে, যেমন টিএমসি, কংগ্রেস, বিজেপি, সিপিএম, এই যে দল, অনেকগুলো দল, সেই দলীয় ব্যবস্থা রয়েছে ভারতবর্ষে। ভারতের শাসন ব্যবস্থা হলো সংসদীয় গণতান্ত্রিক। এখানে ভারতবর্ষের যে শাসন ব্যবস্থা সেটা হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থা। এই সংসদীয় শাসন ব্যবস্থা আমরা ব্রিটেনের কাছ থেকে, ব্রিটেনের মডেল অনুযায়ী এই সংসদীয় শাসন ব্যবস্থাটা আমাদের ভারতবর্ষে গড়ে তোলা হয়েছে। ভারতের এই সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় দল ব্যবস্থার কতকগুলি মৌলিক বৈশিষ্ট্য রয়েছে। অর্থাৎ ভারতের এই যে সংসদীয় শাসন ব্যবস্থা, সেই সংসদীয় শাসন ব্যবস্থায় কতকগুলি সংসদীয় শাসন ব্যবস্থায় যে দল ব্যবস্থা রয়েছে, সেই দল ব্যবস্থার কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলি আমরা নিম্নে 1-2 করে আলোচনা করব। প্রথমে 1 নম্বর পয়েন্ট আমরা আলোচনা করব যে জোট রাজনীতি। তাহলে জোট রাজনীতি বলতে আমরা কি বুঝি, এটা 2 নম্বরের প্রশ্ন আসার জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে। যেটা বলা আছে জোট রাজনীতি বলতে কি বুঝো, জোট রাজনীতি বা জোট সরকার হলো বর্তমান ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে আমরা যদি দেখি জোট রাজনীতিটা, এই কথাটি ব্যবহার করি যে বর্তমান ভারতের দল ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হয়ে দাঁড়াচ্ছে জোট রাজনীতি। জোট রাজনীতি বলতে আমরা কি বুঝি না, যখন কোনো একটা দল একক সংখ্যাগরিষ্ঠতা বা এককভাবে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করতে না পারে, তো অনেকগুলি দল মিলে সরকার যখন গঠন করা হয় তখন তাকে আমরা কি বলবো, জোট রাজনীতি বলবো। জোট সরকারের আবির্ভাব অতি সাম্প্রতিক কালের ঘটনা, অর্থাৎ 1989 খ্রিস্টাব্দের পর থেকে কেন্দ্রে জোট সরকার গঠিত হয়ে আসছে। কত সাল থেকে? 1989 খ্রিস্টাব্দের পর থেকে। কংগ্রেস দলের ভাঙনের পর, অর্থাৎ 1989 থেকে তার আগে কংগ্রেস দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কী করতে না, ভারতবর্ষকে শাসন করত, এবং একক প্রাধান্য নষ্ট হওয়ার ফলে জোট রাজনীতির আবির্ভাব ঘটেছে বা উৎপত্তি লাভ করেছে। কখন থেকে না, কংগ্রেস দলের ভাঙনের পর, যখন কংগ্রেস দলটা ভেঙে যায় 1989 খ্রিস্টাব্দের পর, সেই তখন থেকে কি হয়েছে না, জোট রাজনীতির আবির্ভাব ঘটেছে। অর্থাৎ জোট রাজনীতি এক কথায় বলতে গেলে কাকে বলি না, যখন কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না, তখন অনেকগুলো দল মিলে সরকার গঠিত বা সরকার গঠন করে থাকে, তখন তাকে আমরা জোট রাজনীতি বলবো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সংবিধান বহির্ভূতভাবে উৎপত্তি। অর্থাৎ আমাদের এই যে দল ব্যবস্থা দেখা দিচ্ছে ভারতবর্ষের মধ্যে, সেই দল ব্যবস্থার মধ্যে কি হচ্ছে যে সংবিধান বহির্ভূতভাবে, অর্থাৎ সংবিধানের বাইরেও অনেক দল কি করেছে, উৎপত্তি হয়েছে, মানে সৃষ্টি লাভ করেছে, যেটাকে বলে উৎপত্তি। ভারতের দল ব্যবস্থা মূলত সংবিধান বহির্ভূতভাবে গড়ে উঠেছে। ভারতের এই যে দল ব্যবস্থা, এই দল ব্যবস্থা মূলত সংবিধান বহির্ভূতভাবে গড়ে উঠেছে, মানে সংবিধানের বাইরেও গড়ে উঠেছে, মানে সংবিধান না মেনেও। 1985 সালে 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে দল ব্যবস্থাকে রাজনৈতিক স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে এখানে 2 নম্বর প্রশ্নের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে কত সালে বা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের দল ব্যবস্থাকে, ভারতের
দল ব্যবস্থাকে রাজনৈতিক স্বীকৃতি দেওয়া হয়েছে। 1950 সালে 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের দল ব্যবস্থাকে রাজনৈতিক স্বীকৃতি দেওয়া হয়েছে, বা যেখানে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। 1985 সালের আগে ভারতের দল ব্যবস্থার কোনো সাংবিধানিক স্বীকৃতি ছিল না। 1985 সালের আগের কোনো সাংবিধানিক স্বীকৃতি ছিল না। বিভিন্ন দলের অভিন্ন উৎপত্তি স্থল, অর্থাৎ বিভিন্ন দলের অভিন্ন, অভিন্ন মানে ভিন্ন মানে একই, এই ভিন্ন মানে আলাদা, আর অভিন্ন মানে একই, অর্থাৎ বিভিন্ন দলের অভিন্ন মানে একই উৎপত্তি স্থল, অর্থাৎ একটা দল থেকেই অন্যান্য দলগুলোর আবির্ভাব ঘটেছে। এটা হচ্ছে মূল পয়েন্ট। ভারতের দল ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে ভারতের জাতীয় কংগ্রেস থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলির আবির্ভাব ঘটেছে। অর্থাৎ আমরা দেখেছি যে জাতীয় কংগ্রেস থেকে এই যে যত আজ যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যেমন টিএমসি, কংগ্রেস, এই টিএমসি, বিজেপি, সিপিএম, এই দলগুলো প্রত্যেকটা দলেই কিন্তু কংগ্রেস দল থেকেই ধীরে ধীরে, বা কংগ্রেস দলের ভাঙনের পর থেকে সেইখান থেকেই ধীরে ধীরে অন্যান্য রাজনৈতিক দলগুলি গড়ে উঠেছে। অর্থাৎ বর্তমানে যে সমস্ত দল গড়ে উঠেছে সেগুলির উৎপত্তি স্থল জাতীয় কংগ্রেস। কোনো না কোনো সময় এই দলগুলির নেতৃস্থানীয়রা জাতীয় কংগ্রেসে ছিলেন, যেমন কংগ্রেস, কংগ্রেস, আর্স, টিএমসি, জনতা পার্টি, সিপিএম ইত্যাদি। এই দলগুলোর প্রত্যেকটা দলেই কিন্তু কোনো না কোনো সময় এরা জাতীয় কংগ্রেসে, এই যে দলগুলো গড়ে উঠেছে সেই দলের যে নেতা বা নেত্রীগুলা তারা কংগ্রেস দলেরই নেতা নেত্রী ছিলেন। তারা কংগ্রেস দল থেকে সরিয়ে এই দলগুলি গঠন করেছে, যেমন কংগ্রেস হচ্ছে কংগ্রেস, যেটা হচ্ছে ইন্দিরা গান্ধী। কংগ্রেস আর্স হচ্ছে কংগ্রেস দেবরাজ আর্স, তার নাম অনুসারে করা হয়েছে। টিএমসি যেমন এটা মমতা ব্যানার্জি গঠন করেছে। জনতা পার্টি, সিপিআই ইত্যাদি। ভাঙাগোড়ার রাজনীতি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ভাঙাগোড়ার রাজনীতি। ভাঙাগোড়ার রাজনীতি হলো ভারতের দল ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে যদি আমরা ভারতের দল ব্যবস্থার আরেকটা বৈশিষ্ট্য পাই, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে কাকে ধরা হচ্ছে না, ধরা হচ্ছে ভাঙাগোড়ার রাজনীতি। অর্থাৎ এই রাজনীতিটা একসময় ভেঙে যাচ্ছে, আবার গঠন হচ্ছে, আবার ভেঙে যাচ্ছে। অর্থাৎ ভারতের দলগুলির মধ্যে সবসময় ভাঙাগোড়ার রাজনীতি চলে। অর্থাৎ যেমন কংগ্রেস দল বহুবার ভেঙে ছোট ছোট দল গঠন করেছে, তেমনি অনেক সময় অনেকগুলি দল মিলিত হয়ে একটি নতুন দল গঠন করেছে। অনেক সময় আমরা দেখেছি যে কংগ্রেস দলগুলো ভেঙে ভেঙে কী হয়েছে, অনেক ছোট ছোট দল গঠন করেছে, আর আবার দেখছি যে ছোট ছোট দলগুলো মিলে একটা নতুন দল গঠন করেছে। মতাদর্শগত ভিন্নতা মানে তাদের বিভিন্ন দলের বিভিন্ন যে মত, সেই মতাদর্শগত ভিন্নতা মানে আলাদা রয়েছে। মতাদর্শগত দিক থেকে ভারতের প্রধান রাজনৈতিক দলগুলিকে বামপন্থী, দক্ষিণপন্থী এবং মধ্যমপন্থী এই 3 ভাগে ভাগ করা যায়। তাহলে রাজনৈতিক দল ব্যবস্থাগুলোকে, রাজনৈতিক দলকে কটা ভাগ করছে? 3 ভাগে। বামপন্থী, দক্ষিণপন্থী আর মধ্যমপন্থী, এই 3 ভাগে ভাগ করা যায়। সিপিআই যেটা আছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, যেটা আছে মার্ক্সবাদ, আর আরএসপি ইত্যাদি দলকে বামপন্থী দল বলা হয়। কেন বলা হয় না, কারণ এরা বিপ্লবের মাধ্যমে সমাজের আমূল পরিবর্তনে বিশ্বাসী। এরা বিপ্লবের মাধ্যমে সমাজের কী করতে চায়? আমূল পরিবর্তনে এরা বিশ্বাসী। বিজেপি, জনতা দল প্রভৃতি দলকে দক্ষিণপন্থী বলা হয়, কারণ এরা রাজনীতির স্থিতাবস্থা বজায় রাখার পক্ষপাতী। তাহলে বিজেপি আর জনতা দল এরাকে দক্ষিণপন্থী বলা হয়, কারণ এরা রাজনীতির এই যে স্থিতাবস্থা মানে রাজনীতিটাকে একটা টিকিয়ে রাখতে চায়, তারা এটাকে পরিবর্তন করতে চায় না। তাই এই দলটাকে আমরা কি বলবো? এটাকে আমরা দক্ষিণপন্থী বলবো। আবার কংগ্রেস দলকে মধ্যমপন্থী বলা হয়, কারণ এই দলটি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে সমাজ পরিবর্তনে বিশ্বাসী।
কংগ্রেস দলকে আমরা মধ্যমপন্থী বলবো এই জন্যই কারণ এই দলটি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে সমাজ পরিবর্তন বিশ্বাসী, অর্থাৎ তারা ভোটাভুটির মাধ্যমে সরকারের পরিবর্তনের বিশ্বাসী, সেই সঙ্গে তারা সমাজটাকেও পরিবর্তন করতে চায়। আর বিজেপি এরা হচ্ছে একটা স্থিতাবস্থা বজায় রাখতে চায়, অর্থাৎ ওই ব্যবস্থাকে দীর্ঘদিন বজায় রাখতে দেয়। আর বামপন্থীরা কি বলছে, যে তারা বলছে যে বামপন্থীদের অন্য মত, তারা হচ্ছে বিপ্লবের মাধ্যমে সমাজের পরিবর্তন চাইছে। আঞ্চলিক রাজনৈতিক দলের আবির্ভাব। ভারতের দল ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আঞ্চলিক দলের আবির্ভাব, অর্থাৎ যে দলগুলি একটা অঞ্চল বিশেষে প্রভাব বিস্তার করতে পারে বা অঞ্চলের উপর প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে পারে, সেগুলোকে আমরা আঞ্চলিক দল বলবো। আর জাতীয় দল কাকে বলবো না, যে দলগুলি একটা নির্দিষ্ট গোটা ভারতবর্ষে তার প্রভাব বিস্তার করতে পারে। ভারতের রাজনৈতিক দলগুলোকে কীভাবে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়, একটা জাতীয় দল আর একটা আঞ্চলিক দল। তাহলে জাতীয় দল কাকে বলে আর আঞ্চলিক দল কাকে বলে এটা বললাম। আঞ্চলিক দল হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চলে প্রভাব বিস্তার করতে পারে যে দলগুলো, সেটা হচ্ছে আঞ্চলিক দল। আর সমগ্র ভারতবর্ষে যে দলটা প্রভাব বিস্তার করতে পারে সেটা হচ্ছে জাতীয় দল। কংগ্রেস, বিজেপি, সিপিআই, যেটা সিপিআই বর্তমানে, এটা কিন্তু একটা আঞ্চলিক দল, এটা জাতীয় দলের মর্যাদা থেকে বাদ চলে গেছে। সিপিআইএম এ কিন্তু জাতীয় দল, ইত্যাদি হলো জাতীয় দল। অন্যদিকে রাষ্ট্রীয় জনতা দল, ডিএমকে, এআইডিএমকে, তেলেগু দেশম, সমাজবাদী পার্টি, ন্যাশনাল কনফারেন্স ইত্যাদি হলো আঞ্চলিক দল। এই যে কী বলা আছে, রাষ্ট্রীয় জনতা দল, ডিএমকে, এআইডিএমকে, তেলেগু দেশম, সমাজবাদী পার্টি, ন্যাশনাল কনফারেন্স, এরা হচ্ছে একটা আঞ্চলিক দল, কারণ এরা একটা অঞ্চলকেই প্রভাবিত করতে সক্ষম। 7 নম্বর পয়েন্ট হচ্ছে সাম্প্রদায়িক দলের আবির্ভাব। সাম্প্রদায়িক দল কাকে বলি না, যখন কোনো দল ধর্মের সঙ্গে রাজনীতির মিশ্রণ ঘটায় তখন তাকে আমরা সাম্প্রদায়িক দল বলবো। সাম্প্রদায়িক দল বলতে সেই সব দলকে বোঝায় যে সব দল ধর্মের সঙ্গে রাজনীতির মিশ্রণ ঘটিয়েছে। ধর্মের সঙ্গে কিসের মিশ্রণ ঘটিয়েছে? রাজনীতিকে মিশ্রণ মানে মিক্স করে দিয়েছে ধর্মের সঙ্গে রাজনীতি, অর্থাৎ ধর্মকে কেন্দ্র করে রাজনীতিটাকে পরিচালনা করে, সেটাকে আমরা কি বলবো? সাম্প্রদায়িক দল বলবো। অর্থাৎ বিশেষ কোনো ধর্মকে কাজে লাগিয়ে রাজনৈতিক মুনাফা লাভের চেষ্টা করে সেই দলগুলিকে সাম্প্রদায়িক দল বলা হয়। এটা শর্ট প্রশ্ন থাকে যে কয়েকটি সাম্প্রদায়িক দলের নাম লিখো বা দুটি সাম্প্রদায়িক দলের নাম লিখো, তাহলে কি সেই সাম্প্রদায়িক দলগুলো কোনগুলো হচ্ছে না, হিন্দু মহাসভা, শিবসেনা আর মুসলিম লীগ, এরা হচ্ছে সাম্প্রদায়িক দল। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট 2 নম্বর প্রশ্নের জন্য। ভাষাভিত্তিক রাজনৈতিক দল। কোনো অঞ্চলের ভাষাকে কেন্দ্র করে যে দল গড়ে ওঠে তাকে ভাষাভিত্তিক দল বলা হয়। যেমন তামিলনাড়ুর ডিএমকে, অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানা প্রজা সমিতি, পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, গোর্খা লীগ ইত্যাদি। তাহলে কোনো অঞ্চলের ভাষাকে কেন্দ্র করে যে দলটা গড়ে ওঠে তাকে আমরা ভাষাভিত্তিক দল বলে। যেমন তামিলনাড়ুর ডিএমকে, অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানা প্রজা সমিতি, পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, গোর্খা লীগ, এইগুলো এরাকে আমরা আঞ্চলিক দল বলব। এরাকে আমরা ভাষাভিত্তিক দল বলব। দল ত্যাগের প্রবণতা। ভারতের দল ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল দল ত্যাগের প্রবণতা, মানে একটা দল থেকে আরেকটা দলে জয়েন করা। বিভিন্ন দলের নেতা বা নেত্রী ঘন ঘন দল পরিবর্তন করে। তাহলে বিভিন্ন দলের নেতা বা নেত্রী, যেমন টিএমসি থেকে বিজেপি, আবার বিজেপি থেকে টিএমসি বা কংগ্রেস দলে কোনো নেতা বা নেত্রী চলে গেলে সেই দলের কি হয়, সেই দলের মধ্যে একটা সংকট সৃষ্টি হয়। তাহলে কী বলা আছে, যে বিভিন্ন দলের নেতা বা নেত্রী ঘন ঘন দল পরিবর্তন করে, একে দল ত্যাগ বলা হয়। তাহলে দল ত্যাগ কাকে বলে না, যখন কোনো দলের নেতা বা নেত্রী নিজের দল ছেড়ে অন্য দলে চলে যায় তখন তাকে আমরা দল ত্যাগ বলবো। দল ত্যাগের এই প্রবণতা বৃদ্ধি পাওয়ার ফলে দল ব্যবস্থায় একটি সংকট সৃষ্টি হয়েছে। তাহলে এই যে দল ত্যাগের যে প্রবণতা বৃদ্ধি পাওয়ার ফলে, অর্থাৎ ঘন ঘন যে দল পরিবর্তনে হচ্ছে, তার ফলে কী হচ্ছে, রাজনৈতিক দলের মধ্যে একটা সংকট সৃষ্টি হচ্ছে। যেমন শুভেন্দু অধিকারী, যদি আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলি, যিনি এখন বিজেপির বিরোধী দলনেতা, তিনি একসময় টিএমসিতে ছিলেন। তাহলে সেই টিএমসি থেকে তিনি এলেন বিজেপি, আবার বিজেপি থেকে অনেক রাজনীতিবিদ টিএমসিতে চলে যাচ্ছে। এইভাবে কী হচ্ছে না, সেই দলের মধ্যে একটা কী হচ্ছে, সংকট তৈরি হয়েছে। তাই এই সংকটটাকে দূর করার জন্য 1985 সালে দল ত্যাগ বিরোধী আইন পাস করা হয়েছিল। কত সালে? 1985 সালে
দলত্যাগ বিরোধী আইন পাস করা হয়, তাহলে প্রশ্নটা থাকে যে কত সালে দলত্যাগ বিরোধী আইন পাস করা হয়? 1985 সালে। কিন্তু এই আইন প্রবর্তনের পরেও দলত্যাগ রোধ করা যায়নি, কারণ দলত্যাগ বিরোধী আইনের অনেক ফাঁক ফোঁকর রয়েছে, তাই আজও দলত্যাগের প্রবণতা বহাল তবিয়তে রয়েছে। কিন্তু এই যে দলত্যাগ বিরোধী আইন পাস করলেও এই আইনটা কিন্তু বাস্তবে আজও কার্যকরী হয়নি, কারণ এর অনেক ফাঁক ফোঁকর রয়েছে, অর্থাৎ ঢিলে ঢালা রয়েছে, যেটা সহজ ভাষায় বলা আসছে ফাঁক ফোঁকর অর্থাৎ ঢিলে ঢালা রয়েছে, তাই আজও দলত্যাগের প্রবণতা বহাল তবিয়তে রয়েছে। উপসংহারে আমরা বলতে পারি যে ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি হলো তার সাফল্যের একটি শর্ত। কি বলা আছে যে সংসদীয় শাসন ব্যবস্থায়, অর্থাৎ প্রত্যেকটা সংসদীয় শাসন ব্যবস্থায় কী থাকবে? একটা শক্তিশালী বিরোধী দল থাকবে বা বিরোধী দলের উপস্থিতি থাকবে। যদি আমরা ভারতবর্ষের ক্ষেত্রে দেখি, তাহলে ভারতবর্ষের হচ্ছে এখানে রাজনৈতিক দল অর্থাৎ সরকার দলটা আছে যিনি বিজেপি, আর বিরোধী দল হচ্ছে এখানে কংগ্রেস। তাহলে এখানে কংগ্রেসকে কী করতে হবে? না, খুবই শক্তিশালী হতে হবে, একটা শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি হতে হবে। তাহলে কী হবে? না, বিরোধী দলের উপস্থিতি হচ্ছে তার সাফল্যের একটা শর্ত। কোথায়? না, সংসদীয় শাসন ব্যবস্থার। সেই সংসদীয় শাসন ব্যবস্থার ক্ষেত্রে একটা বিরোধী দল থাকতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হওয়ার সময় থেকে ভারতে শক্তিশালী বিরোধী দলের অস্তিত্ব নেই। অর্থাৎ আজকেও আমরা দেখছি যে বিজেপি কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার ফলে সে এককভাবেই সব কিছু ডিসিশন নিয়ে থাকে। এখানে কিন্তু শক্তিশালী বিরোধী দল আজ আর দেখা যাচ্ছে না। অবশ্য বর্তমানে ব্রিটেনের মতো সংসদীয় শাসন ব্যবস্থাতেও জোট রাজনীতির আবির্ভাব ঘটেছে। তাহলে এটাও আমরা অস্বীকার করতে পারবো না আজকের দিনে যে ব্রিটেনের কাছ থেকেই আমাদের ভারতবর্ষে যে সংসদীয় শাসন ব্যবস্থাটা চালু করা হয়েছে, সেখানেও কিন্তু আমরা দেখছি যে ব্রিটেনও জোট রাজনীতির বা আবির্ভাব ঘটেছে। সেইখানে যে সংসদীয় শাসন ব্যবস্থা বজায় থাকলেও সেখানেও বিরোধী দল শক্তিশালী না হয়ে একটা কী হয়েছে? জোট রাজনীতি হয়েছে, অর্থাৎ অনেকগুলা দল মিলে সরকারটা গঠিত হচ্ছে। এটা আমরা ব্রিটেনের ক্ষেত্রেও লক্ষ্য করছি। তাহলে জোট রাজনীতি বলতে আমরা কী বুঝো? যেটা আছে 2 নম্বরের প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন, তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। জোট রাজনীতি কাকে বলে? জোট রাজনীতি বা জোট সরকার বলতে বোঝায় যখন কোনো একটি দল একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে অনেকগুলি দল মিলে সরকার গঠন করে, তাকে জোট রাজনীতি বলে। অর্থাৎ এক কথায় বলা যাচ্ছে যে যখন কোনো একটা দল এককভাবে সরকার গঠন করতে পারে না, তখন অনেকগুলি দল মিলে সরকার গঠন করে, তখন তাকে আমরা জোট রাজনীতি বলো। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও। এই ভিডিওটি অর্থাৎ এই নোটটি তোমাদের কাছে খুবই সহজ এবং সরল ভাষায় উপস্থাপন করলাম যাতে তোমরা সহজেই বুঝতে পারো। তাই তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি তোমরা দেখবে এবং খাতায় এই নোটটি লিখবে। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।